স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো দেখো আজকে ডিসকাশন টপিক হচ্ছে ফলিক অ্যাসিড। ওকে, তো আমরা যেমনভাবে প্রত্যেকটা ভিটামিনস পড়ছিলাম, স্ট্রাকচার, সোর্স এবং তার অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ এবং তারপর ফাংশন এবং ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আর কি পড়ছিলাম ডেইলি রিকোয়ারমেন্ট কতটা। তো সেরকমভাবে এই ফলিক অ্যাসিডটাও আমরা পড়বো। তো ফার্স্টে দেখি যদি ফলিক অ্যাসিডের আমরা যদি স্ট্রাকচার দেখি, তো তাতে দেখো ফলিক অ্যাসিড কনসিস্ট অফ 3 কম্পোনেন্ট: টেরিডিন রিং, প্যারা অ্যামাইনো বেনজাইক অ্যাসিড, এল গ্লুটামিক অ্যাসিড। এই 3টে কম্পোনেন্ট নিয়ে কিন্তু ফলিক অ্যাসিডটা তৈরি হচ্ছে। In a folic acid molecule, the number of glutamic acid varies from 1 to 7. Folic acid usually has 1 glutamic acid residue. তাহলে আমরা স্ট্রাকচারে কি জানলাম, যে ফলিক অ্যাসিড 3টে কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। ফার্স্ট হচ্ছে টেরিডিন রিং, সেকেন্ড হচ্ছে প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, থার্ড হচ্ছে এল গ্লুটামিক অ্যাসিড। এই গ্লুটামিক অ্যাসিডটা 1 to 7-এ ভ্যারি করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়, একটাই গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ দেখা যায়। ওকে, তারপর দেখো এবার আমাদের জানতে হবে অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড। অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট is the active form of folic acid. Folate is enzymatically reduced in a two-stage process in tissue to yield the dihydro and then tetrahydrofolate. অর্থাৎ ফোলেট হিসেবে থাকে এবং সেটা দুটো স্টেজে যায় এবং ডাইহাইড্রো হয় এবং তারপর টেট্রাহাইড্রোফোলেট তৈরি করে। সেটাও হচ্ছে আমাদের সেলের মধ্যে হয় এবং এনজাইমেটিক্যালি হয়। ওকে, এবারে দেখি আমরা সোর্স। সোর্সে কি দেখব, সোর্স হচ্ছে ফলিক অ্যাসিড ইজ ফাউন্ড ইন গ্রিন লিফি ভেজিটেবল। ফলিক অ্যাসিড মানে হচ্ছে ফোলিয়াম। এই যে ফোলেট, দ্য ওয়ার্ড ফোলেট ইজ রিলেটেড টু ফোলিয়াম। ফোলিয়াম মিন্স কি লিফ, অর্থাৎ যে লিফি ভেজিটেবলসগুলো হয় সেখান থেকে কিন্তু আমরা ফলিক অ্যাসিডের সোর্সটা পাবো। ওকে, তারপর আমরা দেখি ফাংশন। দেখো এখানে কিন্তু অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ এগুলো সম্বন্ধে অতটা বলেনি, কারণ ওটা আমাদের ইম্পর্টেন্ট নয় কোর্সে, ওই জন্য অতটা বলা হয়নি। কিন্তু ফলিক অ্যাসিড মনে রাখবে যে এটা লিভারে আমাদের মানে স্টোর থাকে, এবং যেটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতে ভিটামিন B12 যেটা আমাদের 3 to 4 ইয়ার্স বা 3 to 6 ইয়ার্স এরকম কিছু একটা ছিল, তো ওইরকমভাবে স্টোরেজ থাকে, কিন্তু ফলিক অ্যাসিড কিন্তু কিছু মান্থের জন্য থাকে। তাই আমরা ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, তো আমরা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিটাই ফার্স্টে আমরা লক্ষ্য করতে পারি, কারণ ভিটামিন B12 যদি ইনটেক কমও হয় লিভার থেকে, কিন্তু আমাদের ভিটামিন B12 আমাদের কিছু বছর চালাতে পারে, কিন্তু ফলিক অ্যাসিড কিন্তু কিছু মাসের জন্য মাত্র স্টোরেজ থাকে। ওকে, তো তারপর তাহলে আমরা ফাংশন দেখি। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা হয়েছিল স্ট্রাকচার, আমরা 3টে কম্পোনেন্ট দেখেছিলাম, একটা হচ্ছে টেরিডিন রিং, একটা হচ্ছে প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড অ্যান্ড গ্লুটামিক অ্যাসিড। অ্যাক্টিভ ফর্ম দেখলাম টেট্রাহাইড্রোফোলেট, সোর্স দেখলাম গ্রিন লিফি ভেজিটেবলস। ঠিক আছে, এবার ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি, টেট্রাহাইড্রোফোলেট অ্যাক্ট অ্যাজ এ ক্যারিয়ার অফ 1 কার্বন ইউনিট। দ্য 1 কার্বন ইউনিটস অফ, আচ্ছা টেট্রাহাইড্রোফোলেট যেটা আমরা বলছি ওটা কি বলছে, একটা কার্বন ইউনিটকে ওটা হচ্ছে ক্যারি করে, এবং সেই একটা কার্বন গ্রুপ কি হয়, মিথাইল হতে পারে, মিথিলিন হতে পারে, মিথিনাইল হতে পারে, ফরমাইল হতে পারে, ফরমিমিনও হতে পারে। এবারে এই যে কার্বন 1 কার্বন ইউনিটটাকে ক্যারি করে মানে টেট্রাহাইড্রোফোলেট, তো ওটার মানে সিগনিফিকেন্স কি, কেন ক্যারি করে, এটা কি করে, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডে যখন মেটাবলিজম হয় তখন কি করে, এই যে টেট্রাহাইড্রোফোলেটে 1 কার্বন ইউনিটটা ক্যারি হচ্ছে, ওটা কিন্তু ওখানে হয় অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে, নয় ডোনার হিসেবে কাজ করে। অর্থাৎ হয় অ্যাসিড অ্যামিনো অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড থেকে একটা কার্বন গ্রুপ মানে ওই মিথাইল, মিথিলিন এরকম কিছু গ্রুপকে অ্যাকসেপ্ট করে, অথবা ওটাকে ডোনেট করে। এইভাবে কি করে, রিয়াকশনটাকে প্রোগ্রেস করে। ঠিক আছে, তো সেই রকমই কিছু রিয়াকশন আমরা দেখব। সেরকম রিয়াকশনের মধ্যে ফার্স্ট পড়ে কনভার্সন অফ সেরিন টু গ্লাইসিন। তো আমরা যদি এই ছকটা দেখে ওটাকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টে ক্লিয়ার হয়ে যাবে।
দেখো ফার্স্টই হচ্ছে সেরিন থেকে গ্লাইসিন যখন ফর্মেশন হয় অর্থাৎ ট্রান্সফর্ম হয় সেরিন থেকে গ্লাইসিন মানে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে একটা অ্যামিনো অ্যাসিড ফর্ম হচ্ছে, তখন কি হয় টেট্রাহাইড্রোফোলেটটা কিন্তু N5N10 মিথাইলিন টেট্রাহাইড্রোফোলেটে পরিণত হয়। অর্থাৎ এই কনভার্সনটা হয় বলে কিন্তু সেরিন থেকে গ্লাইসিন ফর্মেশন হয়। এবং এখানে টেট্রাহাইড্রোফোলেটটা কি করছে, এটা কিন্তু অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে। দেখো 1 কার্বন যে গ্রুপ আমরা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম মিথাইনিল, তো দেখো মিথাইনিলটাকে ওটা কিন্তু এখানে আমরা দেখেছি যে হয় অ্যাকসেপ্ট করবে নয় ডোনেট করবে, যে অ্যাকসেপ্টার অর ডোনার। তো এখানে আমরা দেখলাম যে এটা কিন্তু অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ টেট্রাহাইড্রোফোলেটটা N5N10 মিথাইলিন টেট্রাহাইড্রোফোলেট পরিণত হলো, আর তার পরিবর্তে কি হলো, সেরিন থেকে গ্লাইসিন হলো। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টটা হয়ে গেল, কনভার্সন অফ সেরিন টু গ্লাইসিন নিডস ফলিক অ্যাসিড, ওকে, ফলেট অর্থাৎ টেট্রাহাইড্রোফোলেট। এবারে কি হচ্ছে দেখো, এই যে N5N10 মিথাইলিন টেট্রাহাইড্রোফোলেটটা হলো, এটা আবার কি হচ্ছে ডাইহাইড্রোফোলেটে পরিণত হচ্ছে, অর্থাৎ সেটার জন্য এনজাইম কাজ করছে থাইমিডাইলেট সিনথেস। থাইমিডাইলেট সিনথেস কেন, কারণ দেখো টিএমপি অর্থাৎ থাইমিন যে মোনোফসফেট আছে সেটা কিন্তু ইউরিডিন মোনোফসফেট থেকে থাইমিন মোনোফসফেট তৈরি করছে, এবং সেটা কি করছে ডিএনএ ফরমেশনে হেল্প করছে। তো সেই যে ফরমেশনটা হচ্ছে অর্থাৎ ইউএমপি থেকে টিএমপি ফরমেশন হচ্ছে, অপরদিকে কি হচ্ছে N5N10 মিথাইলিন টিএইচএফ থেকে ডিএইচএফ পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও দেখো সেরিন থেকে গ্লাইসিন হলো, টিএইচএফ থেকে N5N10 মিথাইলিন টেট্রাহাইড্রোফোলেট। এখানে হচ্ছে আবার পরের এটা হচ্ছে N5N10 মিথাইলিন টেট্রাহাইড্রোফোলেট থেকে ডাইহাইড্রোফোলেট পরিণত হচ্ছে, আর অপর দিকে কি হচ্ছে ডিইউএমপি থেকে হচ্ছে টিএমপি হচ্ছে পরিণত হচ্ছে, অর্থাৎ ইউরিডিন মোনোফসফেট থেকে থাইমিডিন মোনোফসফেট তৈরি হচ্ছে, যেটা ডিএনএ ফরমেশনে হেল্প করছে। তাহলে আমাদের সিনথেসিস অফ থাইমিডাইলেট অর্থাৎ পিরিমিডিন নিউক্লিওটাইড কিন্তু সিনথেসাইজ হয়ে গেল। ঠিক এইভাবেই থাইমিডাইলেট যে মোনোফসফেট পরিণত হলো, ঠিক এইভাবেই কিন্তু পিরিমিডিন সিনথেসিস হলো এবং সেটা ডিএনএ ফরমেশনে কাজে লাগলো। ওকে, এবার আমরা পরেরটা দেখবো। তাহলে আমাদের দুটো পয়েন্ট কিন্তু হয়ে গেল, দুটো ফাংশন। এবার থার্ড ফাংশনে দেখো ডাইহাইড্রোফোলেট যেটা ছিল ওটা আমরা ফার্স্টই দেখেছি এনজাইমেটিক্যালি কিন্তু টেট্রাহাইড্রোফোলেটে পরিণত হলো, অর্থাৎ এই যে হাফ সাইকেল, এই যে 1/4 সাইকেল আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তাহলে এই পরেরটা দেখি। পরেরটাতে কি হচ্ছে, হিস্টিডিন অর্থাৎ অ্যামিনো অ্যাসিড যে মেটাবলিজম বলেছি, অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমও কি টেট্রাহাইড্রোফোলেট বা ফলিক অ্যাসিড লাগে। তো হিস্টিডিন কি করছে, ফরমামিনো গ্লুটামেট এই যে ফরমামিনো গ্লুটামেট ফরমেশন করছে। অ্যান্ড এই ফরমামিনো গ্লুটামেটটা কি হচ্ছে, এল গ্লুটামেট যখন ফরমেশন করে তখন অন্যদিকে আর একটা এনজাইম যেটা হচ্ছে টিএইচএফ থেকে N5 ফরমাইল টিএইচএফ ফরমেশন করে। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু টিএইচএফটা অ্যাকসেপ্টার হিসেবে কাজ করলো, এখানে আবার ডোনার হিসেবে কাজ করলো, এখানে আবার দেখো অ্যাকসেপ্টার হিসেবেই কিন্তু কাজ করছে, এখানে আবার অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে। কি হচ্ছে, ফরমামিনো গ্লুটামেটটা এল গ্লুটামেট ফরমেশন করছে এবং এই ফরমাইল গ্রুপটা N5 পজিশনে চলে যাচ্ছে টেট্রাহাইড্রোফোলেটে করে ফরমেশন করছে N5 ফরমাইল টেট্রাহাইড্রোফোলেট, এবং এটা হচ্ছে তো এই N5 ফরমাইল টেট্রাহাইড্রোফ্লোরের যে ফরমেশন হলো, এটা আবার তাহলে এটা আমাদের 1 নম্বর গেল, এটা 2 নম্বর ফাংশন গেল, এটা 3 নম্বর ফাংশন। এবার 4 নম্বর ফাংশনে কি হচ্ছে, যে হিস্টিডিনের যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো মেটাবলিজমের মাধ্যমে, যেটা টিএইচএফ থেকে N5 ফরমাইল টিএইচএফ ফরমেশন হলো, সেটা আবার কি করছে, সেটা কিন্তু আবার পিউরিন সিনথেসিসে কাজে লাগছে। এখানে আমরা দেখলাম পিরিমিডিন সিনথেসিস, এখানে দেখছি পিউরিন সিনথেসিসে কাজে লাগছে, এবং যেটা ডিএনএ এবং আরএনএ ফরমেশনে কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর ফাংশনও কিন্তু হয়ে গেল। এবারে দেখবো আমরা 5 নম্বর ফাংশন। 5 নম্বর ফাংশনে কি হচ্ছে, এটা আমি ভিটামিন B12 যখন পড়েছিলাম তখন খুব ভালো করে বুঝিয়েছি, এখনও বলছি। দেখো 5 নম্বর ফাংশনটায় কি হয়, এই যে আমরা যদি এই রিয়াকশনটা দেখি এটাতে বোঝা যাবে ভালো করে কি হয়, হোমোসিস্টিন থেকে মিথিওনিন ফরমেশন হয়, এবং হোমোসিস্টিন থেকে যখন মিথিওনিন ফরমেশন হয় তখন কি করে, মিথিওনিন সিনথেস বলে একটা এনজাইম কাজ করে।
এই এনজাইমটাকে কোএনজাইম হিসেবে তখন কাজ করে ভিটামিন বি12। ভিটামিন বি12 হচ্ছে মিথাইল কোবালামিন, এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে মিথাইল কোবালামিন। তাহলে এই কোএনজাইম হিসেবে যখন মিথাইল কোবালামিনটা কাজ করছে তখন এটা কি হয়, হোমোসিস্টিন থেকে যখনই মিথিওনিন ফর্মেশন হলো এই মিথাইল কোবালামিনটা কোবালামিন ফর্মেশন করে নিল। এবারে এই কোবালামিনটা আবার মিথাইল কোবালামিন ফর্মেশন করবে এবং সেইটা যখন ফর্মেশন করবে তখন কি হবে, N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট যেটা আছে ওটা কিন্তু আবার টেট্রাহাইড্রোফোলেট ফর্মেশন করবে। কারণ টেট্রাহাইড্রোফোলেট থেকেই আমরা কিন্তু দেখো পিরিমিডিনও পাচ্ছি রিয়াকশনের মাধ্যমে এবং পিউরিনও পাচ্ছি, এবং যেটা আমাদের ডিএনএ ফর্মেশন বা আরএনএ ফর্মেশনে কাজ লাগছে। সেই জন্য আমাদের টেট্রাহাইড্রোফোলেটটাই কিন্তু অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড পড়েছি। সেই জন্য আমাদের N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে আমাদের টেট্রাহাইড্রোফোলেট করতে হবে। আর সেই জন্য এই মেকানিজমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো হোমোসিস্টিন থেকে যদি মিথিওনিন হয় তখন কি হয়, মিথিওইল কোবালামিনে ফর্মেশন হয়। এবার ওই কোবালামিনটা আবার মিথাইল গ্রুপ অ্যাটাচ করে মিথাইল কোবালামিন ফর্মেশন করে এবং সেই মিথাইল গ্রুপটা পায় N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট যেটা আছে সেটাকে টেট্রাহাইড্রোফোলেট ফর্মেশন করে। এবং যদি এখানে তাহলে এটাও একটা কাজ হয়ে গেল। তাহলে আমরা দেখলাম, দেখো সিনথেসিস অফ পিউরিন দেখে নিয়েছি, সিনথেসিস অফ মিথিওনিন ফ্রম হোমোসিস্টিনিও দেখে নিলাম। এবার যখন ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি হয় তখন আমি পড়িয়েছিলাম ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে ফোলেট ট্র্যাপ, খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ফোলেট ট্র্যাপে কি হয়, ভিটামিন বি12 যখন ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ মিথাইল কোবালামিন বেশি নেই, তাহলে এই ফর্মেশনটাও হবে না, এই রিয়াকশনটাও হবে না, এবং N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট যেটা আছে ফলিক অ্যাসিড ফর্মেশনও হবে না। ফলিক অ্যাসিডের যে অ্যাক্টিভ ফর্মটা এটা ফর্মেশন হবে না, ফলে ডিএনএ আরএনএতে ফর্মেশনে মানে বাধা দেখা যাবে এবং সেই রিলেটেড কিছু ডিসঅর্ডার দেখা যাবে। তো দেখি এবার তাহলে এর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কী। তাহলে আমরা কিন্তু 5টা যে ফাংশন, সেই 5টা ফাংশন কিন্তু এই 4টার মাধ্যমে আমি পেয়ে গেলাম। দেখো এখানেও সেটাই বলছে, হোমোসিস্টিন থেকে মিথিওনিন ফর্মেশন হচ্ছে এবং তাতে N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেটের ফর্মেশন হচ্ছে। এবার আমরা দেখব নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে 200 মাইক্রোগ্রাম এবং প্রেগনেন্সি আর ল্যাকটেশনের সময় এই রিকোয়ারমেন্টটা বেশি হয়। সব মিনারেলসের এই ভিটামিনসের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে মিনারেলসের যে রিকোয়ারমেন্টটা ডেইলি রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বেড়ে যায়। ওকে, এবার আমরা দেখি ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন। দেখো ফোলেট ডেফিসিয়েন্সিতে যখন মানে ফোলেট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে ফার্স্টে আমরা দেখব মেগালোব্লাস্টিক বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক, নর্মোব্লাস্ট, আমরা যখন এরিথ্রোপয়েসিসের পুরো প্রসেসটা পড়ি তখন আমরা দেখি যে এখানে কিছু হিমোপয়েটিক স্টেম সেল থাকে বোন ম্যারোতে, এবং অ্যাডাল্ট বডিতে বোন ম্যারো কোনখান থেকে মানে এরিথ্রোপয়েসিসটা বেশি প্রসেস হয় সেটা হচ্ছে যে আমাদের ভার্টিব্রা, স্কাল এবং স্টার্নাম, রিবস এই সমস্ত বোনসের ম্যারোতেই বেশি এরিথ্রোপয়েসিস হয়। এবং এরিথ্রোপয়েসিসে কি হয়, যে হিমোপয়েটিক স্টেম সেলটা থাকে ওটা পরপর স্টেপ বাই স্টেপ গিয়ে এরিথ্রোব্লাস্ট তৈরি করে, এরিথ্রোসাইট তৈরি করে। তো ফার্স্ট ওটা কিন্তু একটা সময় কি করে, নর্মোব্লাস্ট তৈরি করে, অর্থাৎ নর্মাল যখন সাইজটা থাকে, অর্থাৎ মানে বলতে চাই যে হিমোপয়েটিক স্টেম সেল যে সাইজটা থাকে এরিথ্রোসাইট কিন্তু ওই সাইজে থাকে না। সাইজটা কিন্তু প্রসেস যত প্রোগ্রেস করে তত সাইজও কিন্তু ডিক্রিজ হতে থাকে এবং একটা নির্দিষ্ট স্টেজের পরে একটা নির্দিষ্ট সাইজ হওয়া দরকার, এবং সেই সাইজটা হলে তখন আমরা বলি নর্মোব্লাস্ট। এবং আমরা দেখেওছি এরিথ্রোপয়েসিস যে প্রসেসটা আছে তাতে কিন্তু নর্মোব্লাস্ট আছে, আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, প্রো নর্মোব্লাস্ট। তো নর্মোব্লাস্টেরও আবার অনেক ভাগ আছে। তো নর্মোব্লাস্ট অর্থাৎ সেলটা যখন নর্মাল সাইজে থাকছে, ওকে। কিন্তু যখন ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয় তখন আমি বললাম যে ফোলেট ট্র্যাপের জন্য কিন্তু আমাদের মানে টিএইচএফ অর্থাৎ টেট্রাহাইড্রোফোলেট যেটা ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম সেটা ফর্মেশন হয় না। ফলে কি হয়, সে ফলিক অ্যাসিডটা যেটা হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ পিউরিন এবং পিরিমিডিন ফর্মেশনে কাজে লাগে সেগুলো কিন্তু হয় না, অর্থাৎ পিউরিন পিরিমিডিন ফর্মেশন হয় না।
ফলে কি হয়, ডিএনএ যে রেপ্লিকেশন প্রসেস সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এবারে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন প্রসেস যেমনি বন্ধ হলো সেমনি কি হয়, যে সেল সাইকেলের কিন্তু একটা এস সিনথেসিসের সেল সাইকেলসটা স্টপ হয়ে যায়। ফলে কি হয়, সেল ডিভিশন হয় না। ফলে কি হয়, যে আমাদের এরিথ্রোপয়েসিসে যে প্রসেসটা প্রোগ্রেস করার সাথে সাথে সেল ডিভিশন হয়ে হয়ে আমাদের সেলটা ছোট হচ্ছিল, সেটা কি হয়, একটা স্টেজে অ্যারেস্ট হয়ে যায়। ফলে সেলটা কিন্তু সাইজটা বড়ই রয়ে যায় এবং তাকে তখন বলা হয় মেগালোব্লাস্ট। অর্থাৎ ব্লাস্ট মানে হচ্ছে সেল এবং মেগালো অর্থাৎ বড় মানে লার্জ, এক্সেসিভ লার্জ যখন হয় তখন তাকে মেগালোব্লাস্ট বলে। ম্যাক্রোসাইটিক যখন লার্জ হয় আর মেগালোব্লাস্ট হচ্ছে এক্সেসিভ লার্জ। ওকে, তো এই যখন দেখো, দ্য ডেফিসিয়েন্সি অফ ফলিক অ্যাসিড লিড টু ইম্পেয়ারমেন্ট অফ দ্য সিনথেসিস অফ ডিএনএ। অর্থাৎ ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে আমাদের কি হচ্ছে, সিনথেসিস অফ ডিএনএটা ইম্পেয়ার্ড হচ্ছে। এবারে কি হচ্ছে, ইম্পেয়ার ডিএনএ সিনথেসিস ইম্পেয়ার ম্যাচিউরেশন অফ এরিথ্রোপয়েসিসে একটু বাধা দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, কনজিকুয়েন্টলি মেগালোব্লাস্ট আর ফর্ম ইনস্টিড অফ নর্মোব্লাস্ট। অর্থাৎ নর্মাল সেলের বদলে এক্সেসিভ লার্জ সাইজ একটা সেল তৈরি হচ্ছে। দিস মেগালোব্লাস্ট আর অ্যাকুমুলেট ইন দ্য বোন ম্যারো অ্যান্ড লিডস টু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই মেগালোব্লাস্টটা বোন ম্যারোতেই অ্যাকুমুলেট হয় এবং আস্তে আস্তে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। ফলে আমাদের হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি দেখা যায় এবং অ্যানিমিয়া, যেটা হচ্ছে লেস হিমোগ্লোবিন ইন দ্য বডি, যে ডিসঅর্ডারটা অ্যানিমিয়া বলা হয়, সেটাই দেখা যায়। এবং সেটা যেহেতু মেগালোব্লাস্টের জন্য হয় তাই একে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অর্থাৎ ফলিক অ্যাসিডের ফার্স্ট আমরা ডিসঅর্ডার দেখলাম ডেফিসিয়েন্সি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো আমরা এটা আন্ডারলাইন করে দিই, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, এরপর আমরা দেখব অ্যাকুমুলেশন অ্যান্ড এক্সক্রিশন অফ কি, এটা ফর্মামিনো গ্লুটামেট ইন দ্য ইউরিন। ফর্মিমিনো গ্লুটামেটটা কোথায় তৈরি হলো, যখন হিস্টিডিন থেকে এই যে ফর্মিমিনো গ্লুটামেট তৈরি হচ্ছে। এবার এটা যদি এল গ্লুটামেট ফর্মেশনের জন্য আমাদের কি টেট্রাহাইড্রোফোলেটে লাগছে। এবার যদি ফলিক অ্যাসিড যদি কমই হয় তাহলে টেট্রাহাইড্রোফোলেট অর্থাৎ অ্যাক্টিভ ফর্মটা কম আছে, তাহলে আমাদের এই প্রসেসটা ব্লক করে যাবে। ব্লক অকার্স ইন ডেফিসিয়েন্সি অফ ফলিক অ্যাসিড। ফলে কি হবে, ফর্মামিনো গ্লুটামেট থেকে এল গ্লুটামেট ফর্মেশন হবে না। তখন কি হবে, ফর্মামিনো গ্লুটামেটটাও অ্যাকুমুলেট হতে থাকবে বডিতে এবং সেটা কি হবে, ইনক্রিজড, হুইচ লিড টু ইনক্রিজড এক্সক্রিশন অফ ফর্মামিনো গ্লুটামেট ইন ইউরিন, এবং সেটা আবার ইউরিন দিয়ে এক্সক্রিট করতে থাকবে। অর্থাৎ যখন আমরা ইউরিনে ফর্মামিনো গ্লুটামেটের মাত্রাটা মানে রেঞ্জটা যখন এক্সিড করবে অর্থাৎ ইনক্রিজ করবে, তখন আমরা সেটাকে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হিসেবে মানতে পারি। ওকে, তো আমাদের সেকেন্ডটাও কিন্তু হয়ে গেল। সেকেন্ডটা হচ্ছে অ্যাকুমুলেশন অ্যান্ড এক্সক্রিশন অফ ফর্মামিনো গ্লুটামেট ইন দ্য ইউরিন। অর্থাৎ এটা একটা প্যাথোলজিক্যাল কিন্তু আইডেন্টিফিকেশনও হতে পারে। এবার আমরা দেখব হাইপার হোমোসিস্টেনেমিয়া। দেখো, আমরা যে প্রসেসটা এখানে দেখেছিলাম, এই যে হোমোসিস্টিন থেকে মিথিওনিন ফর্মেশন হচ্ছে এবং সেখানেও একটা জায়গায় কিন্তু আমাদের ফলিক অ্যাসিড লাগছে। সো ফলিক অ্যাসিডে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু হোমোসিস্টিনটা মিথিওনিন ফর্মেশন করবে না। ফলে হোমোসিস্টিনটাও আমাদের বডিতে ঠিক একইভাবে যেমনভাবে ফর্মিমিনো গ্লুটামেটটা অ্যাকুমুলেট হলো এবং ইউরিন দিয়ে এক্সক্রিট হলো, হিমোসিস্টিনটাও কিন্তু বডিতে অ্যাকুমুলেট হতে থাকে এবং সেইটা যখন বডিতে অ্যাকুমুলেট হয় তখন আমাদের কিছু কার্ডিওভাস্কুলার সিমটমস দেখা যায়। ওকে, তো সেটাই দেখো এখানে লিখেছে, ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি দ্য মিথাইলেশন অফ দ্য হোমোসিস্টিন টু মিথিওনিন ইজ ইম্পেয়ার্ড হুইচ লিডস টু হাইপার হোমোসিস্টেনেমিয়া। অর্থাৎ হোমোসিস্টিন যেটা আছে ওটা হাইপার লেভেলে চলে যাচ্ছে। ইনক্রিজ লেভেল অফ হোমোসিস্টিন ইজ এ রিস্ক ফ্যাক্টর অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। ওকে, দেখো এটা অর্থাৎ ইনক্রিজ যখন করবে আমাদের হাইপার এই হোমোসিস্টিনটা, তখন তাতে কার্ডিওভাস্কুলার কিছু ডিজিজও আমাদের দেখা যায়। নিউরাল টিউব ডিফেক্ট ইন ফিটাস। এটা কি হয়, যখন আমাদের ফিটাসটা মানে আর্লি স্টেজে থাকে তখন যে ভার্টিব্রা মানে ওই ভার্টিব্রার জায়গা বা ওই স্পাইনাল কর্ড ফর্মেশন ওই সব জায়গা আমাদের ফলিক অ্যাসিড লাগে। সো ফলিক অ্যাসিডটা যদি প্রেগনেন্সির সময় কম হয় তখন কি দেখা যায়, সেটা কিন্তু আমাদের মানে বেবির ওপর এফেক্টটা পড়ে।
যেটা হচ্ছে সিন্স ফোলেট ইজ রিকোয়ার্ড ফর দ্য ফর্মেশন অফ নিউরাল টিউব ইন আর্লি স্টেজ অফ গেস্টেশন, দ্য ফোলেট ডিফিসিয়েন্সি ডিউরিং আর্লি স্টেজ অফ প্রেগনেন্সি ইনক্রিজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট। এই জন্য ডক্টররা যখন কোনো মা প্রেগনেন্ট বলে মানে ধরা পড়ে তখন তাকে আগে ফলিক অ্যাসিড দেয়, কিন্তু ফলিক অ্যাসিডটা যদি কনসেপশনের আগেই খাওয়া যায় তাহলে কিন্তু ফলিক অ্যাসিডের মাত্রাটা যদি লেভেলটা ঠিক রাখা যায় তাহলে কিন্তু মানে নিউরাল টিউব ডিফেক্টটা বেবির মধ্যে আসার চান্সটা কম হবে। কারণ নিউরাল টিউব বেবির মধ্যে নিউরাল টিউবটা ফর্মেশন কিন্তু মানে প্রেগনেন্সি ধরা পড়ার আগেই কিন্তু সেটা শেষ হয়ে যায়। সেই জন্য আমাদের প্রেগনেন্সি ধরা পড়ার পরে যদি আমরা ফলিক অ্যাসিড খাই দেয় ডক্টররা, কিন্তু ওটা যদি আগে থেকে শুরু করা যায় তাহলে কিন্তু নিউরাল টিউবের যে ডিফেক্ট হবে ডিফেক্ট থেকে কিন্তু রোধ করা যাবে। তো আমরা এবার তাহলে থেরাপিউটিক ইউজ জানি, যেটা হচ্ছে N5-methyl tetrahydrofolate called folinic acid or citroboram factor is used as therapeutic drug to overcome the folate deficiency। অর্থাৎ N5-methyl tetrahydrofolate যেটা হচ্ছে ফলিনিক অ্যাসিড হিসেবেও পরিচিত, সেটাই কিন্তু আমরা ফোলেট ডেফিসিয়েন্সি থেকে মানে রিকভার করতে এটা এই ওষুধটাই ব্যবহার করা। তাহলে আজকে এই অবধি রইলো। এবার ভিটামিন B12 অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 এর ফাংশন এবং ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কিন্তু খুব রিলেটেড আছে। সো এই দুটো যদি একসাথে পড়া যায় তাহলে খুব ভালো হবে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ।